বিগত 15 বছর পশ্চিমবঙ্গের রাজ করা অঘোষিত নবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদুরে ভাইপো, যিনি নাকি 2 বছর থেকে রাজনীতি করতেন বলে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় তার নামে এফআইআর রুজু করা হলো। ভোটের পর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য, জনৈক একজন সমাজকর্মী যেদিন ভোটের ফল প্রকাশ হয় তার পরের দিন 5ই মে গিয়ে বিধাননগর বাগুইহাটি থানায় গিয়ে সেখানে তার বিরুদ্ধে কমপ্লেন লজ করেন এবং সেই কমপ্লেন লজ করার পর গতকাল রাত্রির বেলায় খবর আসে আমাদের কাছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সে মামলাগুলির মধ্যে কি কি ধারা দেওয়া হয়েছে? 192, 196 ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস অনুযায়ী, 192, 196, 351, 353। এগুলো কি করে একটু আপনাদের বলছি। 192 ধারা হচ্ছে দাঙ্গা এবং শত্রুতা বা উস্কানিতে মদদ দেওয়া। 196 হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত। 351(2) হচ্ছে অপরাধমূলক ভয় দেখানো এবং 351(c) হচ্ছে জনসাধারণের মধ্যে ভয় বা আতঙ্ক ছড়ানো, ভুয়ো উস্কানিমূলক মন্তব্য। আর জনপ্রতিনিধিত্ব আইনের বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আইন অনুযায়ী 132(2) ধারা ভোটারকে বেআইনিভাবে প্রভাবিত করা, আর ধারা 125 নির্বাচনকালে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত ছাড়েনি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত আক্রমণ করেছিলেন এবং ওই ঘাটে তুলবো, কাঁধে তুলবো, এইরকম বিভিন্ন রকমের যে ভাষা ব্যবহার করেছিলেন তাতে পরিষ্কারভাবে ঘৃণা বিদ্বেষ একেবারেই পরিষ্কার। এই ধরনের ভাষা ব্যবহার করলে ওই তৎক্ষণাৎ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ থাকতো তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করিয়ে নেওয়া হতো। এর থেকে কিচ্ছু না বললেও পশ্চিমবঙ্গের ইউটিউবারদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আপনারা সকলেই জানেন। সেই আদুরে ভাইপো তার নিজের তৈরি করা আইন দিয়ে কার্যত আজকে নিজেই মানে তার চেকমেট হতে চলেছে। তৃণমূলটা কার্যত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সৌজন্যে শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে অসাধারণ মুখ্যমন্ত্রিত্ব, ঠিক যেমন নায়ক সিনেমা দেখেছি কার্যত যেন সেই রকমই একটা মুখ্যমন্ত্রী এতদিন পর পশ্চিমবঙ্গবাসী পেয়েছে। আপনাদের আমি আজকে একটা মারাত্মক তথ্য দেব। আপনারা কেউ কি জানেন এই যে পশ্চিমবঙ্গের এই পরিবর্তনটা হতোই না, একজন লোক তার মস্তিষ্ক প্রসূত একটি ঘটনা যদি কার্যকর না করতো তাহলে পশ্চিমবঙ্গের এই যে আমরা আজকে একটা স্বাধীনতা দিবসের দিন উদযাপন করছি এটা কিন্তু আমরা পেতামই না। পেছনে একটি লোক রয়েছে, তার নাম অজিত ডোভাল। অজিত ডোভালেরই মস্তিষ্ক প্রসূত বাংলাকে বাঁচানোর জন্য, বাংলাদেশিদের হাত থেকে ভারতকে বাঁচানোর জন্য কিন্তু এই চালটা ছিল অজিত ডোভালের। সেটা কি জানেন আপনারা? আজকে সেই গল্প শোনাবো। কিন্তু এখানে আমার একটা কমপ্লেন রয়েছে। বিজেপি বলেছে যে সমস্ত তৃণমূলের জন্য দরজা বন্ধ। দেখুন, এই পর্যন্ত আমি একমত। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ, এতে আমার কোনো আপত্তি নেই, আপনাদেরও কোনো আপত্তি নেই। কিন্তু জেলের দরজাটা কেন বন্ধ রয়েছে এইখানটাই আমার আপত্তি। জেলের দরজাটা একেবারেই প্রশস্ত করে ওপেন করে দেওয়া হোক, যাতে একসঙ্গে 10-15টা ঢুকতে কোনো অসুবিধা না হয়। তার কারণ যে দুর্নীতি এরা করেছে আর পশ্চিমবঙ্গকে যে জায়গায় নামিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন কিনা এইটা বড় প্রশ্ন নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কোন দুর্নীতিতে বা কোন মামলায় তার ভেতরে যাওয়ার রাস্তা উন্মোচিত হবে এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ বিভিন্ন দিক থেকেই তিনি যেভাবে জড়িত এবং অভিযুক্ত বলে খবর আসছে, সেখানে যে কোনো দিক থেকেই তার ওই রাস্তা প্রশস্ত হতে পারে। তার মধ্যে গতকাল শুভেন্দু অধিকারী, আপনারা সকলে জেনে গিয়েছেন, আরজি করের ফাইলটা আবারও ওপেন করে দিয়েছেন। নির্যাতিতার মা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পানিহাটির বিধায়ক, তিনি সরাসরি প্রশ্ন করেছেন, হাইকোর্টে তো গেছেনই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন জেল হবে না সেই প্রশ্ন করেছেন। এই মুহূর্তের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে আগের দুর্নীতি পরায়ণ তাড়িয়ে দেওয়া মুখ্যমন্ত্রী, আপনারা বলতে ভালোবাসেন, বলতে বলেন, সেই মুখ্যমন্ত্রী ভূমিকা আরজি করে কি করেছিলেন, তার প্রয়োজন হলে বিভিন্ন জায়গা থেকে কল লিস্টে তার
কথোপকথন ওই দিনগুলোর, সেগুলো খোঁজার চেষ্টা করবে বলে জানিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। আজকে জানাবো সেই অসাধারণ তথ্যগুলো জানাবো। এত তথ্য রয়েছে আপনাদের সামনে, মানে জানি না শেষ করতে পারবো কিনা। প্রথমে আমি বলি, অজিত ডোভাল 2025 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সফর করেছিল, কতজনের মনে রয়েছে? সেই সফরে অজিত ডোভাল কিন্তু এমনি এমনি আসেননি। তার কারণ পশ্চিমবঙ্গে অজিত ডোভালের সফর খুব নর্মাল নয়, তিনি জেনারেলি আসেন না। এই পরিবর্তন হয়ে গেছে, দেখবেন সবাই গিয়ে প্রচার করে, অজিত ডোভালকে দেখবেন না গিয়ে কোথাও প্রচার করে। তার কারণ আলটিমেটলি কোন জায়গায় ঠিক কি করতে হবে ভারতকে বাঁচানোর জন্য সেটা তিনি নির্ধারণ করেন। এই যে এসআইআর, যে পশ্চিমবঙ্গে এসআইআর না করলে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এটাকে বাংলাদেশ বানিয়ে ফেলছেন, এটা অজিত ডোভাল বুঝতে পেরেছিলেন। সেই কারণে তিনি সরজমিনে খতিয়ে দেখে সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলেন, কেন্দ্রকে জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআরটা করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে তো একা এসআইআর করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবে। তাই তিনি বলেছিলেন যে যে রাজ্যে এই মুহূর্তে ভোট রয়েছে আপাতত সেই রাজ্যগুলো দিয়ে এসআইআর শুরু হোক। সেই জন্য শুরুটা হয়েছিল বিহার দিয়ে। কাজে পশ্চিমবঙ্গের এই জয় এবং আজকে আমাদের স্বাধীনতার পেছনে ওই লোকটির ভূমিকা কিন্তু কেউ ভুলবেন না। আমরা জ্ঞানেশ কুমারকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ঠিক আছে, কিন্তু পেছনে এই লোকটারও একটা বড় ভূমিকা, কারণ এই ওই ফার্স্ট ট্রিগারটা করেছিল, এটা মাথায় রাখবেন। এরপরে আসি আপনাদের সামনে অনেক খবর। নন্দীগ্রামে কে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী তো ছেড়ে দিয়েছেন। নন্দীগ্রাম থেকে এমন একজনের নাম ভাবা হচ্ছে, তার নাম হচ্ছে সঞ্জীব সান্যাল। তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক দপ্তরের উপদেষ্টা। একেবারে হার্ডকোর, জন্ম কলকাতায়, বাঙালি, কিন্তু দীর্ঘদিন ধরে দিল্লিতে থাকেন, পড়াশোনাও সেখানে, এবং তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক দপ্তরের উপদেষ্টা, মানে বুঝতে পারছেন। এই ব্যক্তিটিকে শুভেন্দু অধিকারী চাইছেন, এবং অনেকটা এখনো পর্যন্ত যেটুকু খবর, এই ব্যক্তিটি নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন শুভেন্দু অধিকারীর ওই জায়গা থেকে, এবং এই ব্যক্তিটি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী হবেন, যিনি দেশের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। আপনি কল্পনা করতে পারেন যে এই বিজেপির পরিবর্তনটা অ্যাকচুয়ালি কোন জায়গায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে? মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় পরিণত করে রেখে দিয়েছিল, সেখানে আজকে জেলের দরজাটা প্রশস্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং আমার জানি না যে এবার বোধহয় ক্রিমিনালদেরও বাইরে বার করে দিতে হবে। তার কারণ এত জেলে তো আর জায়গা হবে না। সবকটার বিরুদ্ধে যদি তদন্ত হয়ে তারপরে প্রমাণ নিশ্চিত করে যদি এদের জেল হয়, আমার মনে হয় ক্রিমিনালদের কিছু বার করে দিয়ে এদেরকে ঢোকাতে হবে, কারণ সংখ্যাটা এত প্রচুর হতে পারে। এইখানে আমি, এটা তো একটা বড় খবর আপনাদের সামনে দিলাম যে শুভেন্দু অধিকারীর প্ল্যান। এরপরে আমি আপনাদের সামনে আর একটা তথ্য জানাবো। গতকাল শুভেন্দু অধিকারী একটা সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, এই যে আয়ুষ্মান ভারত চালু হয়ে গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোর যে অবস্থা করে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী, বর্তমান প্রাক্তন বিতাড়িত মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, সেটা আমরা সবাই জানি। ওই সুপার স্পেশালিটি শব্দটা জুড়িয়ে দিয়ে নীল সাদা রং করেছিলেন, আর ভেতরে সমস্ত চুরি আর দুর্নীতির এক একটা আতুর ঘর করে রেখে দিয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছেন গতকাল সমস্ত কলকাতা সংলগ্ন যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে, কোনো রোগীকে রেফার করা যাবে না। যদি মিনিমাম টুকু পরিষেবা দেওয়ার জায়গা থাকে, তাহলে সেই পরিষেবাটা দেওয়া নিশ্চিত করতে হবে। বিরোধী দলনেতা প্রথম বৈঠকেই একেবারেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাহলে আপনারা বলুন, একটা সরকার পরিবর্তন, এই যে এতদিন ধরে আপনাদের সামনে বলে আসছি, এত ভয়, এত মানে থ্রেট কল, এত নিয়ে বলে আসছি, আজকে বুঝতে পারছেন, আজকে পাচ্ছেন সুবিধাটা। আপনাদের কি বিপথে পরিচালিত করছি? আপনাদের সঠিক জায়গার জন্যই বারবার বলেছিলাম, ওই দুর্নীতিগ্রস্ত এদের জায়গা পশ্চিমবঙ্গের বিধানসভায় নয়, এদের জায়গাটা জেলে হওয়া উচিত। সেই কারণেই জেলের প্রায় কাছাকাছি এরা পৌঁছে গেছেন, আপনারা বলতেই পারেন। সেই খবর আপনারা জেনে গেছেন, আমি বলবো আরজি করের ফাইল ওপেনের কেস। কিন্তু তার আগে আর একটা আমি তথ্য দেব। বিরোধী দলনেতা গতকাল আরো একটা সিদ্ধান্ত, প্রত্যেকদিন তো অসাধারণ সিদ্ধান্ত, বলেছেন যে বিধানসভায় এবার থেকে লাইভ টেলিকাস্ট করা হবে। এতদিন পর্যন্ত লাইভ টেলিকাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরের সরকার করতো না, তার কারণ ওই চুরির জন্য শুভেন্দু অধিকারী কি আওয়াজ তুলতেন, সেগুলো যেন সাধারণ মানুষের কানে না পৌঁছায়, সেই জন্য করতেন না। কিন্তু এবার থেকে লাইভ টেলিকাস্ট হবে। এছাড়া 2011 সাল থেকে এই দুর্নীতির রানী প্রাক্তন মুখ্যমন্ত্রী,
তিনি যাদের যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন এসসি এসটি ওবিসি, সেইগুলোকে পরিষ্কারভাবে যাচাইয়ের জন্য জেলা প্রশাসনদের নির্দেশ দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সংখ্যাটা আপনাদের সামনে আমি বলি, 2011 থেকে এই দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু স্পেশাল ক্যাটাগরিকে সুবিধা দেওয়ার জন্য 1.69 কোটি 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট বিতরণ করেছেন। তার মধ্যে তপশিলি জাতি এসসি 1 কোটি, তপশিলি উপজাতি 21 লক্ষ এবং ওবিসি 48 লক্ষ। এবং এই পুরো সার্টিফিকেটের মধ্যে 47.80 লক্ষ বা 47.80 লাখ এইটা হচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে পুরো দুয়ারে সরকারের মাধ্যমে যাদেরকে দেওয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর থেকে যাদেরকে দিয়েছেন তারা সত্যি করে কতজন বৈধ। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে এসআইআর প্রক্রিয়ায় যে আমাদের একটা বিরাট অংশের মানুষের নাম চলে গেল, এদের মধ্যে অনেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিমগুলোর বেনিফিশিয়ারি ছিলেন। তাদের মধ্যে অনেকেই যাদের এখনো পর্যন্ত ভারতের নাগরিক বলে প্রমাণিতই হয়নি, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমার আপনার টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে এসসি এসটি চাকরি সবকিছু দিয়ে দিয়েছিল, যারা পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক তাদেরকে বঞ্চিত করে। বুঝতে পেরেছেন? তার কারণ নিজের স্বার্থে এবং দুর্নীতির রিপ্রেজেন্টেটিভ তিনি হচ্ছেন। মানে দুর্নীতির রিপ্রেজেন্ট হয় না যে, ধরুন ভগবানকে আমরা কি ভাবি, যে আমরা শক্তির রূপ স্বরূপ ভাবি, তাদের প্রতিনিধি যারা পৃথিবীতে এসেছেন তাদের আমরা কি ভাবি, আমরা ভাবি যে এরা হচ্ছে সত্যের দূত। আর কিছু দূত রয়েছে তারা হচ্ছে মিথ্যের দূত, মিথ্যের বেশাতি, মিথ্যেকে প্রচার করার জন্য কেউ কেউ জন্মগ্রহণ করেন পৃথিবীতে। অন্যতম তার মধ্যে ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এইখানে আমি এবারে আপনাদের সামনে যে তথ্য দেব, যেটা নিয়ে গতকাল খুবই হইচই হয়েছে, আপনারা সকলে জেনে গিয়েছেন। এইটা না করলে কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া জাস্টিফাইড হবে না। সেটা হচ্ছে আরজি কর আন্দোলনে সাধারণ মানুষের এই ক্ষোভ প্রাক্তন মুখ্যমন্ত্রী, দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তার ভূমিকা এবং তার পোষ্য যারা ছিলেন, সেই পোষ্যগুলোর নাম আপনারা জানেন, বিনীত গোয়েল। সেই সময় পুলিশ কমিশনারের পদে ছিলেন বিনীত গোয়েল। তার ভূমিকা আমরা জানি, এমন ভূমিকা, তিনি নির্যাতিতার নাম, মানে আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও সাংবাদিক বৈঠকে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলে দিয়েছিলেন এই বিনীত গোয়েল। একে সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী কর্তব্যের গাফিলতির জন্য। আর এর দুই চামচা, একজন তারা হচ্ছে ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার অফ পুলিশ, একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ইন্দিরা মুখোপাধ্যায়, যার কাজ ছিল শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ফলো করা, তৃণমূলের ইনস্ট্রাকশন ফলো করা, যার মানে পূর্ণ দায়বদ্ধতা ছিল তৃণমূলের প্রতি, সাধারণ মানুষ বা সাধারণ মানুষের প্রতি বা আইনের প্রতি এনার কোন রকম কোনো দায়বদ্ধতা ছিল না। তো সেই ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় শুধু এই আরজি করে নয়, বিভিন্ন জায়গায় এই ভদ্রমহিলা, যাই হোক বলতেই হবে সৌজন্যতার খাতিরে, তো এই ভদ্রমহিলা তিনি পশ্চিমবঙ্গে এই স্বাধীনতাটা আনার জন্য আরো বেশি মন্থর গতি করে দিয়েছিলেন। এই রকম লোকজন না থাকলে কিন্তু আমাদের 5 বছর আগেই পরিবর্তন হতে পারত। কিন্তু এই লোকগুলো কেস দিয়ে, ভালো লোকেদের কেস দিয়ে, জেলে ঢুকিয়ে, ভয় দেখিয়ে, মামলাগুলোকে চাপা দিয়ে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে, খুন, ধর্ষণের মতো ঘটনাগুলোকে এনকারেজ করেছে এরা। এবং এর সঙ্গে আরেকজন হচ্ছে বিবেক গুপ্তা, তিনি হচ্ছেন ডিসি নর্থ। তার কারণ টালা থানার আন্ডারে আরজি কর পড়ে, সেই টালা থানা হচ্ছে এই ডিসি নর্থের বিবেক গুপ্তার আন্ডারে ছিল। এই তিনজনকে পরিষ্কারভাবে সাসপেন্ড করা হয়েছে এবং এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনারা জানেন, যেদিন রাত জাগো অভিযান চলছিল, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, সেদিন এক দল একেবারে আরজি করের গ্রাউন্ড ফ্লোরে সমস্ত দামি সরঞ্জাম, ইনস্ট্রুমেন্ট সব ভেঙে চুরে তছনছ করে দিয়ে যায়। সেই বিনীত গোয়েলের নেতৃত্বে পুলিশ সেখানে এসেছিল বটে, কিন্তু কিচ্ছু করতে পারেনি, কাউকে মানে নামকে বাস্তে অ্যারেস্ট করেছিল, কিন্তু আলটিমেটলি কিচ্ছু এর ঘটনা সুরাহা করতে পারেনি। শুভেন্দু অধিকারী বলেছেন যে এই তিনজন এবং আরো যারা রয়েছেন, ওই দিন, তার আগের দিন যেদিন ঘটনা ঘটলো, তারা সেই দিন কিংবা তার দুদিন পরে এদের প্রত্যেকটি ফোনের কল লিস্ট যতই তারা মুছে দিক, তাও ডেটা থাকে। সেই কল লিস্ট গুলোকে এইগুলো পরিষ্কারভাবে পরীক্ষা করে দেখতে হবে যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এদের কি কথা হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এদেরকে ঠিক কি নির্দেশ দিয়েছে, এইটা শুভেন্দু অধিকারী মানে তদন্তের স্বার্থে নির্দেশ দিয়েছেন, এইগুলো ভেরিফাই করতে হবে। এবং প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে ঢুকতে পারেন বলে শুভেন্দু অধিকারী প্রাথমিকভাবে বলেছেন, যদি দুর্নীতি প্রমাণ হয়। কিন্তু এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমার একটা কনফিউশন রয়েছে, এই কনফিউশনটা আপনারা ক্লিয়ার করতে পারেন। যে দেখুন, 26,000-এর চাকরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার মধ্যে অনুমোদন দিয়েছিলেন এক্সট্রা নিউমারারি পোস্টের জন্য, সেটা একটা বেআইনি কাজ ছিল। এছাড়াও এই যে প্রত্যেকটা জায়গায় যে দুর্নীতি হয়েছে, এমনকি ধরুন কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা বিভিন্ন জায়গায় মানে বিচারকদের বিরুদ্ধে এই যে একটা মারাত্মক থ্রেটনিং এর কালচার, তাদের নামে পোস্টার বিতরণ এবং এই যে এনকারেজমেন্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা, এইগুলো কে করেছিলেন? এবং মিথ্যে তথ্য দেওয়া সুপ্রিম কোর্টে হাইকোর্টে, একেবারে সম্পূর্ণ যেটা ঘটেনি সেই রকম মিথ্যে তথ্য দেওয়া, সেই ইনফরমেশনগুলো কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলছেন যে তিনি আইনজীবী ছিলেন, সেই আইনজীবীর যে বার কাউন্সিলের যে তার সার্টিফিকেট থাকার কথা বা যে অথরাইজেশন তার কাছে থাকার কথা, সেটা আইডিয়ালি তার জমা রাখা উচিত ছিল যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সেটা তিনি জমা রাখেননি বলেই আমাদের ধারণা সেটা চেয়েছে ইন্ডিয়ান বার কাউন্সিল। যদি দিতে না পারে তাহলেও সেক্ষেত্রে তার কেন জেল জরিমানা হবে না? তো এই আমার প্রশ্ন, এখানে কনফিউশনটা এখানে যে এনাকে ঠিক কোন কোন মানে অপরাধের জন্য প্রথম এনাকে হয়তো অন্দরে প্রবেশ করতে হতে পারে, এইটাই হচ্ছে এখন কুইজের বড় প্রশ্ন, বা এইটাই একটা হট ডিসকাশন টপিক হতে পারে। যে একটা অপরাধী জেনারেলি কি হয়, যে একটা চোর একটা কোনো জায়গায় চুরি করেছে, সেই অপরাধের তার বিচার হয়। কিন্তু যারা এই রকম লোকজন রয়েছে, যারা ধরুন 50টা জায়গায় সব কটা দিয়ে দুর্নীতি করেছে, কাস্ট সার্টিফিকেটে দুর্নীতি করেছে, কিংবা ওবিসি সার্টিফিকেটে দুর্নীতি করেছে, আরজি করে দুর্নীতি করেছে, এবার এতগুলো যেগুলো বললাম কয়লা বালি গরু, এ তো রয়েছে, এই সব কিছুতে যে করেছে, তাহলে তাকে কোন মামলার মাধ্যমে প্রথমে তিনি অন্দরে যেতে পারেন বলে আপনাদের মনে হয়, সেটা আজকে অবশ্যই লিখে জানাবেন। এইখানে সর্বশেষ আপনাদের সামনে একটা তথ্য দিয়ে শেষ করি, যে দেখুন বিজেপি এবং তৃণমূলের তফাৎটা খুব ভালো লাগবে খবরটা শুনলে। এটা হচ্ছে দেখুন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি দাবি করলেন জানেন? তিনি দাবি করছেন যে আমি দেখছি ব্যানারে শুভেন্দু অধিকারীর থেকে কোথাও কোথাও আমার ছবি বড় করে দেওয়া হয়েছে। কেন এটা করা হচ্ছে? শুভেন্দু অধিকারীর ছবি সবসময় বড় থাকবে, আমার ছবি পাশে থাকবে ছোট করে, শুভেন্দু অধিকারীর ছবি বড় থাকবে। আপনি কল্পনা করতে পারেন যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ধরনের ইনস্ট্রাকশন কেউ দেবেন? বরঞ্চ একটা সময় হয়েছিল যে শুধুমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, অভিষেকের ছবিও সেখানে থাকবে না, এরকমও হয়েছিল। তার কারণ আমি শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই নেচার, যে তিনি প্রচন্ড এমনিতে তো আত্মকেন্দ্রিক, যদি আত্মকেন্দ্রিক না হতেন তাহলে ওই রকম বেসুরো গলা নিয়ে কিংবা ওই রকম উদ্ভট লেখনী শক্তি নিয়ে তিনি গান লিখতে পারতেন না, সেই গানগুলোকে শোনানোর জন্য বাধ্য করতে পারতেন না, কিংবা মানে কবিতা লেখা, আগডুম বাগডুম কবিতা লেখা, এগুলো তিনি করতে পারতেন না। প্রচন্ড আত্মকেন্দ্রিক, তিনি মনে করেন তিনি যেটা করেন ওটাই সেরা, এবং নিজের সমালোচনা, আত্মসমালোচনা, নিজের ভুল হতে পারে এইসব তার কোনো একদম তার ডিকশনারির মধ্যেই নেই। তিনি সেটাই জানেন যে আমি যেটা করছি ওটাই আইন, আমি যদি দুর্নীতি করি তাহলে সংবিধানেও দুর্নীতিকে পারমিশন দিতে হবে, এটাই আইন হওয়া উচিত। এইরকম একজন মানুষ, আমার তো পরিষ্কারভাবে মনে হয় তার মানসিক সুস্থতাটা এইটা মানে গবেষণার বিষয় হতে পারে। তো সেখানে দেখুন বিজেপি একটা পার্টি উইথ এ ডিফারেন্স, একজন রাজ্য সভাপতি, তার ছবি বড় করে দেওয়া হয়েছে, তিনি চুপচাপ চুপচাপ বলে দিতেই পারতেন, কারণ তার তো যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি বলেছেন শুভেন্দু অধিকারীর ছবি বড় করে থাকবে। এদিকে দেখুন এই তৃণমূল কংগ্রেস, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাটা চেটে দিত কার্যত যতদিন এই দলে ছিল, এখন তো সবাই তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে দিয়েছে। আমি একটা খবর দেখাচ্ছি, এই খবরে দেখুন কাকলি ঘোষ দস্তিদার কি লিখেছে দেখুন। লিখেছে 76 থেকে, আচ্ছা প্রথমে আনন্দবাজার লেখাটা পড়ি। 4 দশকের আনুগত্যের পুরস্কার পেলাম, কালীঘাটের বৈঠকের পর মুখ খুললেন কাকলি, পদ হারিয়ে হতাশ তৃণমূল সাংসদ। এরপরে তিনি কি লিখেছেন দেখুন, পোস্টে তিনি লিখেছেন 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। মানে পুরস্কৃত মানে তাকে লোকসভার জায়গা থেকে মুখ্য সচেতক থেকে তাকে সরিয়ে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইটুকু ঘটনার জন্যই কাকলি ঘোষ দস্তিদার একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দিয়েছেন, যে আনুগত্যের পুরস্কার।
এরকম ঘটনা আগেও হয়েছে, কিন্তু তৃণমূল যখন ক্ষমতায় ছিল এদের ঘাড়ে দুটো মাথা কারোর ছিল না যে তারা কোনো প্রতিবাদ করবে। এরা এরকমই মেরুদণ্ডহীন প্রাণী। আর আজকে বিজেপি ক্ষমতায় আসার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের সবার একটা করে মেরুদণ্ড তৈরি হয়ে গেছে। এটা লক্ষ্য করেছেন কি? কুণাল ঘোষের একটা মেরুদণ্ড তৈরি হয়ে গেছে, সে আত্মসমালোচনা করতে শুরু করে দিয়েছে। সে দলের সমালোচনা করছে, সে বিবেকের কাজ করছে যে কুণাল ঘোষ মানে শুভেন্দু অধিকারীর নামে বিলো দ্য বেল্ট আক্রমণ করতেন। কাকলি ঘোষ দস্তিদার, তিনি শুভেন্দু অধিকারীকে, আমার কাছে সব ফুটেজ রয়েছে কিভাবে বক্তব্য বলতেন, তারও এখন একটা শিরদাঁড়া তৈরি হয়ে গেছে। এতদিন ধরে সেই শিরদাঁড়াটা বলে কিছু ছিল না, বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বদের একটা করে শিরদাঁড়া তৈরি হয়ে গেছে। এইটাই হচ্ছে পার্টি উইথ এ ডিফারেন্স। তার কারণ যে সরকার মানে একেবারেই ক্ষমতার কেন্দ্রে থাকে এবং সে যদি সঠিকভাবে কাজ করে তাহলে বিরোধী পক্ষরা মনে জোর পায়। এই কাকলি ঘোষ দস্তিদারও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার বিরুদ্ধে কিছু করলে তিনি শুভেন্দু অধিকারীর কাছে গেলে তিনি সুরাহা পাবেন, আইনে সুরাহা পাবেন, সেটা তিনি জানেন। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করলাম যে বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমার ছবিটা ছোট করে দেখাও, আর তৃণমূলের মধ্যে দেখুন এরা খেয়ে খেয়ে করে বলছে যে আমার 4 দশক থেকে আমি আনুগত্য দেখিয়েছি। আরে রাজনীতিতে কেন আনুগত্য দেখাবেন আপনি? কিসের আনুগত্য? শব্দটাই তো রাজনীতিতে অচল। কিসের আনুগত্য দেখাবেন? আপনারা কলিগ ছিলেন, কেন আনুগত্যের কথা বলবেন? কেন চটি চাটার, কেন অনুপ্রেরণার কথা বলবেন? শুভেন্দু অধিকারী প্রথম দিনই এসে বলেছেন যে অনুপ্রেরণা শব্দটা লিখবেন না। আপনাদের মেরুদণ্ডগুলো বিকি, যখন তৃণমূলে ঢুকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার মেরুদণ্ডটা খুলে জমা রেখেছিলেন, এবং তারপরে যেই বিজেপি জিতে গেছে আপনারা সকলেই ওই মেরুদণ্ডগুলো ফেরত পেয়ে গিয়েছেন। তো যাই হোক, এই মেরুদণ্ড নিয়ে তো আর এখন মানুষের সামনে আসা যাবে না, বরঞ্চ এই মেরুদণ্ড নিয়ে ঘরের মধ্যে সুস্থ থাকুন। আর যদি চুরি এবং চুরি করে থাকেন তাহলে সেটা কতদিন ঘরের মধ্যে থাকবেন আর কতদিন মানে আরো ভালো ভালো ঘরের মধ্যে আপনাদের রাখার ব্যবস্থা করা হবে তৃণমূল নেতা নেতৃত্বদের, সেটা শুভেন্দু অধিকারী ঠিক করবেন আর আইন ঠিক করবে। যাই হোক, আপনাদের মন্তব্য কিন্তু লিখে জানাবেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন যারা দেখছেন, আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।